নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা আছেন প্রত্যেককে স্বাগত। আমার সঙ্গে আজকে মধুরিমা এবং রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান ডক্টর অরিত্র খাঁ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডক্টর খাঁকে স্বাগত। আহ অরিত্র, নমস্কার। হ্যাঁ দৃষ্টিভঙ্গির নমস্কার। সকল দর্শক বন্ধুকে হুম আমার নমস্কার, আমার ভালোবাসা, হুম আমার প্রণাম, হুম এবং মধুরিমাকেও আমার অনেক ভালোবাসা আর প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তবে আমরা সবাই চাইছি ভালো থাকতে, কিন্তু ৩৬৫ দিন ভালো থাকা তো হয়ে ওঠে না, একটা নিজেদের গাফিলতির জন্য, আর দ্বিতীয়ত ওয়েদারের খামখেয়ালিপনা। আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই সেই তাপপ্রবাহ এবং গোটা রাজ্য জুড়েই প্রচন্ড একটা গরম। শরীরের অবস্থা বেশ খারাপ। জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যথা রয়েছে। তার সঙ্গে কাজে বেরোতে হচ্ছে মানুষজনকে। সেক্ষেত্রে ডায়েট চার্টটা আমি একদম ভাগ করে আসি তোমার কাছে। ধরো এই ২৫-২৬ থেকে ৪০-৪৫ অব্দি যারা কাজে বেরোচ্ছেন, ঘামছেন রোদ্দুরে। তারপরে হয়তো ক্যাবে ফিরছেন, ক্যাবে ঠান্ডা লাগছে। তারপরে আবার বাড়িতে ঢুকে এসি চালাচ্ছেন। তো এই সবটা মিলিয়ে একটা অদ্ভুত অবস্থা। সেক্ষেত্রে তাদের ডায়েট প্ল্যান কি থাকা উচিত দৈনন্দিন আপাতত কদিন? একদম। প্রথমত এটা খুবই একদম ভালো প্রশ্ন এবং ভালো সময়ের প্রশ্ন। তার হুম, কারণটা হচ্ছে যে আমাদের তাপপ্রবাহ কিন্তু বাড়তে শুরু করেছে, এবং হুম, এখনই আমাদের ক্ষেত্রে যেটাকে মাথায় রাখতে হবে যে হুম, ঋতুচক্র তো চক্রাকারে আবর্তিত হয়। ফলে হুম, গরম ঠান্ডা এই সবগুলোই হবে, এরকম কোনো সময় নয় যে কোনো মে মাসে বা কোনো এপ্রিল হুম, মাসে বা কোনো জুন হুম, মাসে কোনো সময়তে কলকাতাতে বা কোনো জায়গাতে বরফ পড়েছে। কিন্তু হুম, হ্যাঁ, আমাদের এটাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঋতু যেরকম তারতম্য আছে, ঠিক হুম, একই রকম ভাবে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিংও বাড়তে চলেছে। হুম, এই হুম, গ্লোবাল হুম, ওয়ার্মিং এর জন্য কিন্তু আমাদের যে প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, হুম, হুম, সেটা হুম, মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেখানে হুম, বসবাস করি অর্থাৎ পশ্চিম বাংলা এবং কলকাতাতে, বিশেষ করে কলকাতা এবং জেলার কিছু কিছু জায়গাগুলোতে, হুম, হুম, যেখানে আমাদের হুম, কিন্তু হিউমিডিটি অর্থাৎ হুম, আর্দ্রতাও কিন্তু অনেক পরিমাণে বেশি থাকে। ঠিক, তার ফলে কি ঠিক। হয়, প্রথমত যে ওয়ার্ডটা, যদি আমরা একটুখানি ওয়ার্ড গেমিং করতে চাই বা ওয়ার্ড নিয়ে কথা হুম, বলতে চাই, প্রথমত যে ওয়ার্ডটা আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করে সেটা হচ্ছে হুম, ডিহাইড্রেশন। অর্থাৎ রাইট। গরমে প্রচন্ড পরিমাণে মানুষ ডিহাইড্রেটেড হয়ে পড়ে, হুম, এবং হুম, সেখান থেকে কিন্তু একাধিক সমস্যা কিন্তু আসতে শুরু করে। ধরো, হুম, যিনি এসিতে বসে কাজ করছেন, বাইরে যাচ্ছেন, হুম, বা কেউ বাইরে থেকে এসে এয়ার কন্ডিশনে জয়েন করলেন। হুম, তো এরকম ভাবে তো চলতেই থাকে। প্রথমত একটা কথা বলা দরকার যে হুম, সবাই তো সবসময় যে এয়ার কন্ডিশন লাগিয়ে চলছেন তা তো না, একেবারেই নয়। সবার হুম, ক্ষেত্রে সেটা পসিবলও নয়। এবং আমরা যে জায়গাতে বসবাস করি সেখানে একটা বাজেট ফ্রেন্ডলি, যেরকম আমার ঠিক, কাছে আমার ক্লিনিকে যারা আসেন, হুম, অনেকের ক্ষেত্রে কিন্তু বাজেট ফ্রেন্ডলি কথাটা কিন্তু খুব শুনে ঠিক, আমরা শুনতে পাই। হুম, আমি লাস্টেও হুম, 2023-এ একটা কনফারেন্সে, যেখানে আমার হুম, টপিকই ছিল যে বাজেট হুম, ফ্রেন্ডলি অ্যান্ড ডায়েটেটিক্স, মানে ঠিক, বাজেট ঠিক, দিয়ে কিভাবে আমরা হুম, হুম, ডায়েটকে করতে পারবো। হুম, কারণ ডায়েট, হুম, এই যে তুমি ডায়েট চার্ট বললে, আমি হুম, যদি হুম, একটা ডায়েট প্রেসক্রিপশন বলে থাকি, ধরো হুম, মধুরিমার একটা হলো ডায়েট প্রেসক্রিপশন, বা হ্যাঁ, হ্যাঁ, অরিত্রর একটা ডায়েট হুম, প্রেসক্রিপশন, বা হুম, এরকম এক্স ওয়াই জেড ডায়েট প্রেসক্রিপশন, সেটা তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট। তার হুম, মানে কি বলবো, তার বিএমআই বলো, তার হুম, হুম, বিএমআর বলো, তার হুম, ব্লাড প্রেশার আছে কিনা, তিনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন কিনা, বা তার হুম, কোনো কিডনির সমস্যা আছে কিনা, ইউরিক অ্যাসিড আছে হুম, কিনা, থাইরয়েড আছে হুম, কিনা, এরকম একাধিক সমস্যাগুলো নিয়ে তাদের কিন্তু ঠিক, এই ডায়েটের পরিবর্তনগুলো চলতে থাকে। ঠিক আছে? হুম, হুম, তাহলে ডিহাইড্রেশনের প্রথম সলিউশনটা হচ্ছে যে ওআরএস, অর্থাৎ হুম, যাকে আমরা বলি ওরাল রিহাইড্রেশন সলিউশন। হুম, এবার হুম, হুম, ওআরএস এর একটা ডব্লিউএইচও, যাকে আমরা হুম, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে হুম, থাকি, সেখান হুম, থেকে একটা হুম, ফর্মুলা বেঁধে দিয়েছে। এবং যেই হুম, ফর্মুলাটা কিন্তু বাজার চলতি প্যাকেটের ওআরএস এর থেকে কিন্তু অনেকটা সহজলভ্য, এবং হুম, অনেকটা, সেটা কি বলবো, মানে যাকে বলা হয় খুব দাম কম। সেটা কি রকম? হুম, সেটা হচ্ছে যে 1 লিটার জলে 4 চামচ চিনি আর 1 চিমটে নুন, এটাকে হুম, যদি আমরা রেখে দিতে পারি, এবং হুম, এটাকেই বারে বারে কিন্তু আমরা সিপ সিপ করে কিন্তু খেয়ে যেতে পারি। হুম, কিন্তু অনেক হুম, সময় দেখা যায় যে অনেকে যারা বাইরে কাজকর্ম করছেন, অনেকে মাত্রাতিরিক্ত গ্লুকোজ পাউডার, এই ঠিক, মাত্রাতিরিক্ত গ্লুকোজ পাউডার যখন ডায়েটের হুম, মধ্যে তিনি অ্যাড করতে শুরু করবেন, তখন হুম, কিন্তু এই ওরাল রিহাইড্রেশনের জায়গায় কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। কারণ ঠিক, অতিরিক্ত গ্লুকোজ যদি শরীরের মধ্যে চলে আসে, সেখান হুম, থেকে ডিহাইড্রেশন হওয়ার কিন্তু একটা প্রভূত চান্সেস থাকে। তো সেই হুম, জায়গায় হুম, মাথায় রাখতে, যেরকম ভাবে ধরো এতদিন আমরা যে দেখলাম যে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে গেল, বা এই যে হুম, আমাদের ঈদ গেল, তার আগে রোজা মানে হুম, ছিল, হুম, রমজান ছিল বা রামাদান হুম, ছিল, তখন হুম, দেখেছিলাম যে সারাদিন না খাওয়ার একটা প্রবণতা আছে।
তারপর একটা সময় যখন সেটা ইফতার হচ্ছে তখন সে বেশি বেশি খেয়ে ফেলছে। তো হুম, এই জায়গাতে একটা সাডেন চেঞ্জেস অফ হরমোন বলো, তার এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হয়। তো সেই জায়গায় মাথায় রেখে ওরাল রিহাইড্রেশন সলিউশন সেটাকে মাথায় রাখতে হবে। এবং দেখবে যেগুলো গরম চলতি সবজি হয় বা গরম চলতি যেগুলো ফল হয় সেগুলো এমন ভাবে বানানো আছে না মধুরিমা, যেটা কিন্তু প্রচুর ময়েশ্চার থাকে, তার মধ্যে ঠিক, প্রচুর ময়েশ্চার থাকে, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সোডিয়াম ভালো পরিমাণে থাকে, এবং সেলেনিয়াম বলো সমস্ত রকম যে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, দেহ গঠন এসব করতে গিয়ে শরীরে যে ভিটামিন এবং মিনারেল অর্থাৎ ভাইটামিনস এবং খনিজ পদার্থের যে উপকারিতা আছে মাঝে মাঝে কিন্তু ভুলে যাই। তো সেই ঠিক, জায়গায় মাথায় রেখে কিন্তু এই সমস্ত সবজিগুলো তুমি কুমড়ো বলো, লাউ বলো, চিচিঙ্গে বলো, ঢেঁড়স বলো, ঝিঙে বলো বা তোমার করলা বলো এবং শশা বলো, দেখবে সবটাই কিন্তু ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে। ঠিক, এবং ফলগুলোর মধ্যে তুমি যদি তরমুজ দেখো, এই তরমুজের মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে সিট্রুলিন থাকে, ফলে তরমুজের পরিমাণে এবং খুব ভালো পরিমাণে সোডিয়াম পটাশিয়ামের এত ভালো ভারসাম্য থাকে, গরমকালে একটা মানুষকে তরমুজ কেটে দিয়ে তরমুজ তিনি খেতেই পারেন। তবে আমি একটা কথা বলবো যে জুস খাওয়ার থেকে যদি আমরা একটা গোটা ফলকে কেটে খেতে সঙ্গে খাই। সঙ্গে কেটে অনেকক্ষণ ধরে কাটা ফল রেখে রাখলে তো অনেকগুলো প্রবলেম হতে পারে, একটা প্রথমত এই মাছি পোকামাকড় বসে তার মাইক্রোবায়াল বা প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে, অথবা যে ফলের যে একটা কালো হয়ে যাওয়া, আপেলকে দেখবে কেটে রাখলে কালো হয়ে যায়, যাকে এনজাইমেটিক অ্যাক্টিভিটি বলি বা এনজাইমেটিক ব্রাউনিং বলি, নন এনজাইমেটিক ব্রাউনিং হয় দেখবে আলুর ক্ষেত্রে অনেক সময় হয়, তো সেগুলো করা যাবে না। ফলে সদ্য কাটা যদি আমরা গোটা ফল গরমের মধ্যে বারবার করে খেতে পারি এবং জলটাকে সঙ্গে রাখতে পারি, সেটা কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের উপকারটা করে। দেখবে অনেকাংশে অনেকে ভাবে যে আমি যদি এয়ার কন্ডিশনে বসে কাজ করছি বা এয়ার কন্ডিশনে বসে আমি থাকছি তার মানে আমার জলের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম ভুল ধারণা। যিনি ধরো আমরা তো ক্যাটাগরিক্যালি একটা শ্রেণীকে ভাগ করি, শ্রেণী ইন দ্য সেন্স আমি কোনো ইনকামের শ্রেণী হিসেবে বলছি না, আমি কাজের শ্রেণী হিসেবে বলছি। ধরো যিনি ধরো বাড়িতে বসে, ধরো তুমি এখন আমি ধরো বাড়িতে বসে আছি বা তুমি অফিসে বসে আছো বা বাড়িতে আছো, কথাবার্তাগুলো বলছি, মানে আমরা সিডেন্টারি লাইফস্টাইলে কথাবার্তা বলছি। আবার যিনি ধরো কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা পুলিশ বা তোমাদের তখন তুমি ফিল্ডে কাজ করো, জার্নালিস্ট বলো বা বাকি ক্যামেরাম্যান বন্ধু বলো বা ধরো তোমার যে কোনো রকমের স্টোন কাটার থেকে রাজমিস্ত্রি থেকে রিক্সা চালক থেকে সব রকমের প্রফেশনে যারা বাইরে কায়িক পরিশ্রম করছে তাদের ক্ষেত্রে তখন ডায়েটটা একটু আলাদা হবে, তাদের জলের পরিমাণটা বেশি লাগবে, তারা তো জল খেলোই। কিন্তু যারা ধরো এসিতে বসে আছে একটা কথা মাথায় রাখতে হবে, তখনও কিন্তু আমাদের একটা ইনভিজিবল বা ইনসেন্সিবল কিন্তু একটা পার্সপিরেশন কিন্তু থাকে, এবং সেই জন্য কিন্তু প্রতিটা ঘন্টাতে যিনি এয়ার কন্ডিশনে বসে আছেন বা থাকছেন বা অফিসিয়াল কাজকর্ম করছেন তাকে কিন্তু 250 ml 250 ml জল কিন্তু পান করে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি গরমে নেই বা আমি ঠান্ডায় বসে আছি মানে আমি একদম আমার এই মনে রাখতে হবে যে আমাদের একটা থার্মো রেগুলেশনস অ্যাক্টিভিটি প্রসেস আছে, যেটা গরমের সঙ্গে সঙ্গে তার তাপমাত্রা অর্থাৎ শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে তার কিন্তু প্রকারভেদটা হয়। যেরকম ভাবে ধরো যে তুমি এক্ষুনি বললে যে ধরো যে বয়স সীমার কথা বললে, তুমি ধরো 25-26 বছর বয়স, আমি আমার পরিচিত একজনের কথা বলি, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ, আমার ছোট ভাইয়ের মতো। তো বিশ্বজিৎ কি করে, ও সাইক্লিং করে, সাইক্লিং করে ধরো ওর বাড়ি থেকে ওর কাজের জায়গাতে ও যাচ্ছে, ঠিক আছে, তাহলে বাড়ি থেকে যখন সে সাইক্লিংটা করলো তাহলে সে একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর ঘাম তৈরি হচ্ছে বিশ্বজিতের, এবং তারপরে গিয়ে সে একটা এয়ার কন্ডিশনে ঢুকে পড়লো, একটা ক্লোজ ডোর অফিসে ঢুকে পড়লো, তার মানে কি হলো তার টেম্পারেচার সাডেন চেঞ্জ হয়ে গেল। তাহলে যখন বিশ্বজিৎ সাইকেলে করে আসছে তখন তার শরীরের যে থার্মো রেগুলেশন প্রসেস বা বডি টেম্পারেচার বা তার যে অ্যাক্টিভিটি সেগুলোর সঙ্গে যখন সেই এয়ার কন্ডিশনে গেল ইমিডিয়েট সেটা চেঞ্জ হয়ে গেল। অনেকে দেখবে একটা কথা বলে এই এসিতে থেকেই ঠান্ডা লেগেছে, এটা কিন্তু একদম ভুল। আমি আসবো এই এসি প্রসঙ্গে, তবে দুটো প্রশ্ন এসছে, আমি পরপর দুটো প্রশ্ন আগে নিয়ে নেব। একটু আগেই তুমি বললে 250 ml জল খাওয়ার কথা। শোভিনী ভট্টাচার্য প্রশ্ন করেছেন যে 250 ml কতটা সময় খেতে হবে, যদি আর একবার বলেন, মানে কতটা সময় ধরে 250 ml খেতে হবে। খুব ভালো প্রশ্ন শোভিনী। তো আপনাকে আমি যেটা বলছি যে 250 ml জল শুধুমাত্র আপনার সবার জন্যই আর কি, যে 250 ml জল মানে সিপ সিপ করে অর্থাৎ বারে বারে করে, মানে আপনি ধরুন 1 ঘন্টা বাদে যখন 250 ml জল খাচ্ছেন তখন ওই 1 ঘন্টার মধ্যেই আপনি 250 ml জলটাকে শেষ করে ফেলুন। আবার পরের ঘন্টাতে আপনি 250 ml জলটাকে সঙ্গে রাখুন,
আবার সেটা পরের ঘন্টাতে খাওয়ার চেষ্টা করুন। মানে মোটামুটি ভাবে যদি আমরা মানে একটু পার আওয়ার অঙ্কের হিসাবে 250 ml করে তুমি 250 ml করে জল আমরা খেতে বলতে পারছি। যদি তুমি দেখো যে অঙ্কের হিসেব করে যে একটা পূর্ণবয়স্ক মানুষের তার যা বডি ওয়েট, আমি আইডিয়াল বডি ওয়েটটাই ধরি, অর্থাৎ খুব সহজ অঙ্ক আপনারা সবাই করতে পারবেন, যাকে বিএমআই বলা হয়, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। তো সেইটা থেকে যেটা এলো, এবং যদি আমি ছেলে হই তাহলে আমার হাইট যদি সেন্টিমিটারে থাকে সেখান থেকে 100 মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে আমার আইডিয়াল বডি ওয়েট। আর আমি যদি মেয়ে হই তাহলে ওখান থেকে 103 এবং 105 মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে আমার আইডিয়াল বডি ওয়েট। তাহলে সেই আইডিয়াল বডি ওয়েটের সঙ্গে 30 অথবা 35 গুণ করে যতটা পরিমাণে জল আসবে ততটাই হচ্ছে আমাদের সারাদিনের জলের চাহিদা। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তো এখানে মধুরিমার সঙ্গে বা দৃষ্টিভঙ্গির সঙ্গে একটা জেনারেল ডিসকাশন করছি। অনেক সময় অনেক কিডনি পেশেন্টের, অনেক হার্ট ফেলিয়ার পেশেন্টের, অনেক লিভার পেশেন্টের জলের কিন্তু চাহিদা কিন্তু আমরা ডাক্তার বাবুরা একটা বেঁধে দিই। তার কারণটা হচ্ছে যে হার্টে জল জমতে পারে, আমাদের পিউরিফিকেশন হতে পারে, পেটে জল, যাকে আমরা অ্যাসাইটিস বলি, জল জমতে পারে, বা পায়ে জল জমতে পারে। সেই জন্য ডাক্তার বাবুরা অনেক সময়তে কিছু ফুরসেমাইড বা ডাইইউরেটিক দিয়ে থাকেন। সেই সময় কিন্তু জলের চাহিদা, শুধু জল বললে ভুল করব, ফ্লুইডের চাহিদা, ডালের জল হোক, দইয়ের জল হোক, সবজির জল হোক, যে কোনো হোয়াট এভার দ্য লিকুইড উই আর কনজিউমিং অ্যাজ কনসিডার্ড অ্যাজ ফ্লুইড, তো সেটাকে আমরা বেঁধে দিই। ফলে যাদেরকে আমি বলছি যে জল খান মানে তারাই কাল থেকে না অর্থ বলে দিয়েছেন আমি জল খেতে, সেটা কিন্তু একেবারেই নয়। যদি ক্লিনিক্যাল আমার কোনো একটা কিছু, আমার একটা থেরাপিউটিক আমি প্রেসক্রিপশনে থাকি, অবভিয়াসলি হ্যাভ টু টক টু ইউর ক্লিনিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান যে আমি কি করতে পারি। একটা প্রশ্ন আমি এক্ষেত্রে নেব, দেবশ্রী গাঙ্গুলি প্রশ্ন করেছেন, স্যার পটাশিয়াম বেশি থাকলে সেই পেশেন্টকে কি ওয়াটারমেলন দেওয়া যায়? একটু আগে আমরা যে ফলগুলোর কথা বলছিলাম, গ্রীষ্মের ফল, তুমি বলছিলে তরমুজ, আমার মাথায় আসছিল তখন কুটির কথা, আমরা গুড় দিয়ে অনেক সময় খাই। তো সত্যি পটাশিয়াম বেশি থাকলে তাকে কি ওয়াটারমেলন দেওয়া যেতে পারে? একদম একদম দেবশ্রী, তোর কোশ্চেনটা খুব ভালো, কারণ দেবশ্রী আমার অরিটোস ডায়েট এন্ড নিউট্রিশন স্টুডেন্ট। তো দেবশ্রী কোশ্চেনটা খুবই যুক্তিযুক্ত, এবং কোশ্চেনটা অনেকেরই কোশ্চেন হতে পারে যে পটাশিয়াম বেশি থাকলে আমরা কি করব। প্রথমত বলে রাখি যে কিছু কিছু ফল বা কিছু কিছু সবজি, এগুলোকে আমরা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানস এবং ডাক্তার বাবুরা বেঁধে দিয়েছি যে এটা হচ্ছে হাই পটাশিয়াম, এটা হচ্ছে লো পটাশিয়াম। আমরা দেখি যে 100 গ্রাম কোনো সবজি বা কোনো ফলের মধ্যে যদি পটাশিয়ামের ভাগ মোটামুটি 400 mgর বেশি হয়, সেই সমস্ত সবজি বা ফলকে আমরা পটাশিয়াম রেস্ট্রিকশন ডায়েটের মধ্যে রাখি, তাকে আমরা দিই না ইউজুয়ালি। এখন একটা তরমুজের মধ্যে বা ওয়াটারমেলন যেটাকে আমরা বললাম, তার মধ্যে পটাশিয়ামের মাত্রাটা বোধহয় 400-র উপরে ক্রস করছে না। তো সেই জায়গায় একজন কিডনির মানুষকে আমরা তরমুজ খেতে বলতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো কিডনির রোগী বা যে কোনো হার্ট ফেলিয়ারের রোগীকে বা পেশেন্টকে বা আমার বন্ধুকে, রোগী বললে খুব ভুল কথা বলা হবে, তাদেরকে আমরা একটা তো জলের চাহিদাও বেঁধে দিই। ফলে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমেলন মানেই তার ম্যাক্সিমামটাই কিন্তু ফ্লুইড বা ওয়াটার। তো সেই জায়গাতে তিনি কিন্তু বেশি পরিমাণে ওয়াটারমেলন কিন্তু খেতে পারবেন না। হয়তো সপ্তাহেতে একবার বা দুবার একটুখানি কেটে খেলেন, তাতে ঠিক আছে, কিন্তু ওয়াটারমেলনের জলটাও কিন্তু আমার ফ্লুইডের মধ্যে ক্যালকুলেটেড হয়ে যাবে। তো ইউজুয়ালি আমরা যখন কিডনির পেশেন্টকে ডায়েট রেস্ট্রিকশন করে থাকি, তখন তো জলেরও একটা মাপঝোপ আমরা বেঁধে দিই যে কতটা ইউরিন আউটপুট হচ্ছে, কতটা ফ্লুইড ইনটেক করছে। সেখানে ওয়াটারমেলনটা খুব বেশি না খাওয়াটা কিন্তু ভালো। বেশ, আমরা যারা ইয়াং এজে রয়েছেন, বাইরে বেরোচ্ছেন, তাদের নিয়ে কথা বলছিলাম, কিডনির পেশেন্টদের নিয়ে কথা বললাম। আরেকটা প্রশ্ন অরিত্র, যারা ডায়াবেটিক, এই গরমের সময়টায় অনেকেই আমরা ওই নুন চিনি লেবুর শরবতটা খাই বাড়িতে বানিয়ে, মানে ওআরএস দোকান থেকে কিনে না আনলেও বাড়িতে যেটা, তো চিনি তো খেতে পারেন না অনেকে, সেক্ষেত্রে তারা কি করবে? দেখো, এটা খুব একদম যুক্তিযুক্ত প্রশ্ন। অনেকের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে বিশেষ করে ভাবে, তারা তো ইউজুয়ালি আমরা টেবিল সুগার বা সুক্রোজটাকে অফ করতে বলি, এবং চিনি যেটা ম্যাক্সিমাম হচ্ছে ডাইস্যাকারাইডের পর্যায়ে পড়ছে, যদি আমি 100 গ্রাম চিনি খাই, ওখান থেকে আমি 100 গ্রাম কার্বোহাইড্রেটটা পাবো। এবার একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যদি সেই ডায়াবেটিক মানুষটা, আমি হয়তো মুখে খাবার জন্য বাইগুয়ানাইট খাচ্ছি, বা আমি সালফোনিউরিয়া খাচ্ছি, বা আমি যে কোনো মেডিসিন খাচ্ছি ডাক্তারবাবু দেওয়ার মতো, বা আমি ইনসুলিন নিচ্ছি, কিন্তু আমাকে বাইরে আমার কাজটা বা আমার কাজের যে প্যাটার্নটা সেটা একদম সেলসম্যানের।
বা একজন সেলস ওয়ার্কার, এবং তাতে প্রচন্ড পরিমাণে আমাকে নয় সাইক্লিং করতে হচ্ছে, না হলে বাইক রাইড করতে হচ্ছে, এবং না হলে আমাকে হেঁটে কাজ করতে হচ্ছে। আমরা দেখেছি অনেক যেগুলো অ্যাপ সার্ভিস গুলো বাড়িতে বাড়িতে খাবার দিয়ে আসে, তারা তো রীতিমতো এরকম ধরনের কাজ, আমি তাকেও সাইকেল নিয়েও আসতে দেখেছি। তো সেই জায়গায় তারা কি করবেন? তো তাদের ক্ষেত্রে যদি একটু ওআরএস, ওই 4 চামচ চিনি, 1 চিমটে নুন, 1 বোতল জলে বা 1 লিটার জলে খুব একটা বেশি কিন্তু হেরফের করবে না, কারণ শরীর থেকে তো অলরেডি আমার তো আইসোক্রিন জলটা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন হওয়ার থেকে একটা কথা মাথায় রাখতে হবে মধুরিমা, যে একটা মানুষের আমাদের ক্ষেত্রে আমাদের যে ব্রেইন আছে না, এই ব্রেনে কিন্তু ব্রেনের খাদ্য হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ ব্রেনকে কিন্তু গ্লুকোজ সরবরাহ করতেই হবে। এবার তুমি যদি খাবার দাবার একদম না খেতে পারো, তাহলে কি হবে? নিওগ্লুকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে শরীর থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড থেকে সেগুলো ভেঙে তার গ্লুকোজ বলবে, বাবা তোর গ্লুকোজটা দরকার আছে। প্রোটিন তখন বলবে, আমি তোর বন্ধু, আমি তোকে হেল্প করে গ্লুকোজটা সঞ্চয়, আমি তোকে গ্লুকোজটা সেই জায়গা থেকে তোকে আমি কম্পেনসেট করে দিলাম। এবার আমি খেলামই না, আমি খাবার দাবার কিছু, তখন আমার গ্লুকোজটা আসবে কোত্থেকে? তখন তো আমি গ্লুকোজ পাবো না। ডায়াবেটিক পেশেন্টদের একটা টেন্ডেন্সি আছে, যেটা আমি সবাইকে দৃষ্টিভঙ্গির মাধ্যমে বলতে চাইছি, ঘুম থেকে উঠেই চলো বেরিয়ে চলো, এগিয়ে চলো সমুখ পানে করার কোনো প্রয়োজন নেই। কারণ ডায়াবেটিক পেশেন্টরা যখনই এরকম ভাবে বেরিয়ে চলে যাবে হাঁটতে, আগের দিন রাত্রে একটা ওষুধ খেয়েছেন, তার সুগার লেভেলটা একদম ঠিক আছে, তখন করবে কি, আমাদের লিভার বাবা জীবন সেখান থেকে তৈরি করবে কিটোন বডি, অর্থাৎ বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, হ্যাঁ, বিভিন্ন রকমের কিটোন বডি তৈরি করবে, এবং সেই কিটোন বডিটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে চলে যাবে, এবং তার পিএইচটা এতটাই কম, ফলে ব্রেনের মধ্যে কিটো অ্যাসিডোসিস হবে। ফলে সেই পেশেন্ট যদি কিটো অ্যাসিডোসিস চলে যায়, এবং সেই পেশেন্ট যদি প্রপার ট্রিটমেন্ট না হয় হাইপোগ্লাইসেমিয়ার জন্য, এমার্জেন্সি কেয়ার, যেটা আমার প্রেসক্রিপশনে বড় বড় করে লিখে দিই, অ্যালার্ট হাইপোগ্লাইসেমিয়া, তাহলে সেই মানুষটা কিন্তু ডায়াবেটিক কোমার শিকার হবেন এবং তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে গ্লুকোজটা কিন্তু আমার খুব দরকার। তুমি যদি একটা সমুদ্র জলের মাছকে পুকুরের জলে রাখো, বা পুকুরের জলের মাছকে সমুদ্র জলে রাখো, কেউ কি বাঁচবে? কোনো মাছই বাঁচবে না। সেরকম ভাবে আমার যার যেটা হ্যাবিট্যাট, আমার ব্রেনের খাবারটা হচ্ছে গ্লুকোজ, তো সেখানে যদি আমি কিটোন বডি তাকে খাওয়াতে চাই, সেটা কখনোই করতে পারবো না। ফলে কিন্তু একটা সাংঘাতিক এমার্জেন্সি, একটা ফ্যাটাল কন্ডিশন কিন্তু চলে আসবে। আমি পরের প্রশ্নটা নেব। শুভ চক্রবর্তী লিখছেন, আমি প্রতিদিন কলকাতা যাই, সব থেকে ভালো হবে কি ধরনের খাবার বোধহয় বলেছেন, যে সব থেকে কোন টাইপের, আচ্ছা কোন টাইপের খাবার সব থেকে ভালো হবে একটু বলবেন প্লিজ। আচ্ছা, প্রতিদিন কলকাতা আসেন বলেছেন, কোথা থেকে আসেন লেখেননি, আমি ধরে নিচ্ছি হয়তো ওনাকে ট্রেন জার্নি করে অনেকটা আসতে হয়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই অনেকটা জার্নি এই গরমের মধ্যে, এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, দুর্বল হয়ে যাওয়ার ব্যাপার থাকে। যদি আশা করছি খুব ইয়াং, মানে ডিপিটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে, আমি ছবি দেখে বুঝতে পারছি, মানে মধ্যবয়স্কের মধ্যেই পড়ছে। আচ্ছা, যেটা শুভর কোশ্চেনটা আমি এক্ষুনি বলছি, যেটা হচ্ছে যে আপনি কলকাতায় ট্রাভেল করেন, মানে নিশ্চয়ই বুঝলাম যে আপনি কোনো জেলা থেকে কলকাতাতে আসছেন, সেখানে ট্রাভেল করছেন আপনার কাজের সূত্র ধরে। আমি ধরে নিলাম যে আপনি যদি সেডেন্টারি ওয়ার্কিং হন, মানে ইন হাউস জব করেন, হয়তো বাড়ি থেকে আপনি কলকাতায় অফিসে গিয়ে থাকলেন, তাহলে যে পদ্ধতিতে আপনি বাড়ি থেকে একটা খাবার খেয়ে আসছেন, একটা টিফিন নিশ্চয়ই করে আসছেন, তারপর সঙ্গে কিছু ক্যারি করবেন। সঙ্গে ক্যারি করা বলতে গেলে অনেকেই বলেন যে খাবার তো নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে বাজার চলতে কিছু কিছু, আমরা তো অনেক জায়গায় অনেক খরচা করি, সেই জায়গাতে দেখবেন যেগুলো একটুখানি এয়ার টাইট কন্টেনার বা যেগুলো একটুখানি এয়ার প্রুফ কন্টেনার, সেই কন্টেনারে খাবারটা ক্যারি করুন, এবং সেই কন্টেনারের মধ্যে খাবারটা ক্যারি করে তারপরে অফিসে গিয়ে খান। যদি মনে করেন না আমি অফিস থেকে একটুখানি ভাত ডাল সবজি সেগুলোকে নেব, সেগুলো খান, একটুখানি কম পরিমাণে ভাত থাকুক, সবজি থাকুক বেশি করে, ডাল থাকুক বেশি করে, একটা মাছ থাকলো, একটা চিকেন থাকলো। তবে এই প্রসঙ্গে যেহেতু শুভবাবুর ছেলে, অনেক ছেলেদের, আমি এক্ষেত্রে মেয়েদেরকে আমি দোষ দিলাম না, ছেলে বলে ছেলেদেরকেই দোষ দিলাম, যে একটা চিকেন মাটন একটা মাত্রাতিরিক্ত খাবার একটা প্রবণতা থেকে যায়, আর গরমে কিন্তু এগুলোই কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়ায়। কারণ যত বেশি, হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এই ধরো চিকেন বা ধরো মাটন বা ধরো যে কোনো রেড মিট, সেটা পর্ক হতে পারে, বিফ হতে পারে, বা আমি যে কোনো মিট হতে পারে, প্রত্যেকটা যে যত বেশি উন্নত ধরনের প্রাণী হতে শুরু করবে, তার মধ্যে ইলাস্টিন নামক এক ধরনের অ্যানিমাল ফাইবার থাকে, সেটার মাত্রা কিন্তু অনেকটা বেশি হবে। আর এই ইলাস্টিনকে ডাইজেস্ট করতে গেলে আমাদের যে স্টমাকটা আছে না, অর্থাৎ যে পাকস্থলীটা আছে, খুব একটা সুখী নিরীহ মানুষ, এবং সেখান থেকে তৈরি হয় হচ্ছে
না না লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড তার প্যারাইটাল সেল থেকে সিক্রিয়েট করে, এবং সেখান থেকে পেপসিনোজেন, পেপসিন এই ধরনের কিছু এনজাইম থাকে। ফলে যত পরিমাণে আমি চিকেন খাবো বা মাটন খাবো বা রেড মিট খাবো, যদি আমি সেখানে মগজদানা তার সাথে প্রচুর মশলাপাতি দিয়ে আরো কষিয়ে কষিয়ে করি, তো একদম পুরো মানে কি বলবো, মানে সাংঘাতিক রকমের একটা হাইফাই খাবার হয়ে গেল, সেইটা কিন্তু বিপত্তি বাড়বে। ফলে আমার শুভকে একটা রিকোয়েস্ট থাকবে, শুভর মাধ্যমে আরো যারা আছেন একই কোয়েশ্চেন হয়তো অনেকের থাকবে, যে সাদা মাটা খাবার খান, মাছের ঝোল খান, একটু চিকেন খেতে পারেন, পারলে একটুখানি রেড মিট, যদিও মাটনটা রেড আর হোয়াইট মিটের মধ্যবর্তী স্থানে, বাট অন্য কোনো রেড মিট বা যেগুলো প্রন হয়, লবস্টার হয়, কালামারি হয় বা ক্র্যাব হয়, এই ধরনের স্যাচুরেটেড ফ্যাট বা হাই কোলেস্ট্রল জাতীয় খাবার দাবারগুলোকে একটু কম করার চেষ্টা করুন। পাতে রাখুন টক দই। এই টক দইয়ের মধ্যে এত ভালো পরিমাণে প্রোবায়োটিক থাকে না, যাকে বলা হয় উপকারী ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের, আজকাল তো ইয়গার্টও পাওয়া যায় বাজারে কিনতে, তো সেগুলো যদি ডায়েটের মধ্যে রাখা যায় তাহলে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ গাট, এই গাট হেলথে কিন্তু অনেকটা হেল্প করবে। অর্থাৎ গরমে অনেকের প্রবলেম থাকে পেট ব্যথা, নয় ডায়রিয়া, নয় ডিসেন্ট্রি, ইরিটেবল বাউল সিনড্রোম, একটা বুক জ্বালা করা, গলা জ্বালা করা, এবং ডাক্তারবাবুর কাছে গেলেই নয় একটা পিপিআই লিখে দেবেন, না হয় একটা ওষুধ দিয়ে দেবেন। ওষুধ তো কে খেতে চায়, ওষুধ চাই আমরা অ্যাভয়েডই করতে। তো যদি এইভাবে ডায়েটটাকে প্রপারলি মেনটেন করা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা ঠিক থাকবো। এবং জলটাকে যেরকম ভাবে বললাম বারে বারে করে খান, এবং খাবারের মধ্যে ফলটাকে অবশ্যই সঙ্গে রাখুন। আর নিজের পক্ষে মাইল্ড কোনো বিস্কিট এবং শশা রেখে দিন আপনার ব্যাগের মধ্যে, যেহেতু আপনি কলকাতা থেকে আবার আপনাকে বাড়িতে বা জেলাতে ফিরতে হবে, তো সেই জায়গাতে আপনি সেটাকে খেতে পারেন। খাবারটাকে না থাকবেন না, 3-4 ঘন্টা অন্তর অন্তর করে কিছু খাবার দাবার খেয়ে যান। এবার একটা প্রশ্নে আসছি অরিত্র, সেটা হচ্ছে যে এই আমরা এসির কথা বলছিলাম, সকলের ঘরে এসি থাকে না, বা সকলে এসির অফিসে কাজও করি না যখন আমরা রাস্তায় কাজ করি। এইরকম গরমে অনেকের প্রবণতা থাকে যে শরীরটা ঠান্ডা থাকবে, সেই কারণে দুবেলাই আমি জল ঢালা ভাত খাচ্ছি বা পান্তা ভাত খাচ্ছি। এটা কি শরীরের জন্য ঠিক? মানে কি বলবে তুমি এটাতে, খাওয়া যায়? হ্যাঁ দেখো, পান্তা ভাত নিয়ে, যাকে আমরা বলি ফার্মেন্টেড রাইস, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়ে গেছে, আমরা অনেক গবেষণার মধ্যে যুক্তও আছি বা এগুলো দেখেওছি আর কি। প্রথমত বলে রাখি, পান্তা ভাত যেটাকে আমরা জল ঢালা ভাত বলে থাকি, যেহেতু ওটার একটা অ্যালকোলিশনস প্রক্রিয়া হয়, তো সেই জায়গাতে কি হয়, তার পরিমাণে নিউট্রিয়েন্ট ভ্যালু তো খুব বেশি পরিমাণে ভালো, তার সোডিয়ামের ভ্যালু খুব ভালো, তার আয়রন, যাকে নন হিম আয়রন বলি, সেই মাত্রাও খুব ভালো। তো সেগুলো খেলে মোটামুটি ভাবে যে বাঙালিরা বলেন না যে পেট ঠান্ডা হয়, তো আমিও সেরকম ভাবে মেডিকেল প্রফেশন থেকে বলি পেট ঠান্ডা তো অবশ্যই হয়, সেটা খেতেই পারবেন, তাতে কোনো কোনো দ্বিধা সংকোচ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে পান্তা ভাতের সাথে আমি যদি আবার তার সাথে চাটনি যোগ করি, বা তার সঙ্গে একটা মাছ যোগ করি, বা তার সঙ্গে অন্য কোনো সবজি করে একটু নুন দিই, যেখানে সোডিয়ামের মাত্রাটা ভালোই আছে, কম সোডিয়াম হলো, অতিরিক্ত যদি নুন দিই আবার সোডিয়ামের মাত্রা বাড়তে শুরু করলো, সেটা করা যাবে না। আর দ্বিতীয়ত, যে কোনো ভাতের মধ্যে মেলাটোনিনের মাত্রা খুব বেশি পরিমাণে থাকে, আর এই মেলাটোনিনটা হচ্ছে আমাদের সিরোটোনিন, আমাদের ডোপামাইনকে বেশি খুব সিনথেসাইজ করে। ফলে অনেক সময় দেখা যায় যারা খুব কাজের মানুষ, সকালবেলা পান্তা ভাত খেয়ে বেরোলেন, তার কাজে আর মন নেই, মনে হচ্ছে একটু মনে হয় কোথাও ঘুমিয়ে পড়ে পাওয়ার ন্যাপ নিলে, একটু ভাত ঘুম যাকে বলে নিতে পারলে ভালো হয়, তার কিন্তু এনার্জিটা ল্যাক করবেন। কারণ পান্তা ভাত কিন্তু ঘুমের জন্য কিন্তু খুব শ্রেয়, যেহেতু এটা একটা ফার্মেন্টেড রাইস, এটা খুব ভালো ঘুম হয়। যিনি ইম্পর্টেন্ট কাজ করছেন, কেউ হয়তো গাড়ি চালাচ্ছেন, কেউ ড্রাইভারের কাজ করছেন, বা কেউ হয়তো এমন কিছু এমার্জেন্সি কাজ করছেন যেখানে ঘুমিয়ে পড়লে বিপদ হয়ে যেতে পারে, তো সেই জায়গায় পান্তা ভাত অ্যাভয়েড করাটা ভালো। আমি বাড়িতে আছি, ছুটির দিন, সানডে হোক বা উইকডে হোক, সেই জায়গায় পান্তা ভাত খেতে পারি। কিন্তু পান্তা ভাত যারা ওয়ার্কিং মেন বা উইমেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যার কারণ হবেই অবশ্যই। বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে এই গরমের সময়টায় দইয়ের কথা তুমি বললে, সেটা ছাড়া আর কি কি জিনিস খাবারের এই চার্টে রাখা যায়, আর কি কি জিনিস অ্যাভয়েডেবল হলে ভালো হয়? একদমই, দেখো বয়স্কদের ক্ষেত্রে সবসময় তো আমরা বলি দে আর মোর সাসেপ্টেবল টু গেট এনি ইনফেকশন। কোন ইনফেকশন বলো, কোনো যখন গরমকালে, আবার যখন গরমকাল থেকে মরশুম চলে আসবে, আবার কিছু জলবাহিত ইনফেকশন, কিছু খাবার বাহিত ইনফেকশন, এগুলো চলতেই শুরু করবে। তো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের বয়সকালে আমাদের তো প্রোটিন ঠিকঠাক করে খেতেই হয়, এবং আমার যা শরীরের ওজন, অর্থাৎ আমার যা শরীরের আইডিয়াল বডি ওয়েট, তার সঙ্গে 1.2 গ্রাম গুণ করে যতটুকুনি প্রোটিন হয়, ততটুকুনি প্রোটিন
আপনার একজন যিনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আছেন, যারা আমার স্টুডেন্টসরা আছে, এখানে অনেকেই আছে, ইন্টার্নসরাও আছে, তাদেরকেও আমি শেখাই সেটা। সেভাবে তাদেরকে সেই ডায়েট প্রেসক্রিপশনটা ক্যালকুলেশন করতে হবে, এবং যে প্রোটিনের জৈবিক মূল্য ভালো, অর্থাৎ বায়োলজিক্যাল ভ্যালু খুব ভালো আছে, সেই প্রোটিন ডায়েটের মধ্যে রাখতে হবে। এবং সাদা মাটা খাবার দাবার, আমি একটা মাছকে একটুখানি বয়েল করে, সিমাট করে, স্মোক করে খেতে পারি, আবার অতিরিক্ত সর্ষের তেল দিয়ে একদম কড়া করে ভেজে ফিশ ফ্রাই করেও খেতে পারি। যদি আমি ফিশ ফ্রাই করে খাই, তখন সেখান থেকে তার স্মোক পয়েন্টটা বাড়বে, সেখান থেকে কিছু অ্যালডিহাইডস তৈরি হতে পারে, এবং সেখান থেকে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, যেটা বয়সকালে কোনো মানুষের জন্য, তার হার্টের জন্য খারাপ, তার লিভারের জন্য খারাপ, এবং তার যে অন্ত্র স্বাস্থ্য অর্থাৎ ডাইজেস্টিভ হেলথের জন্য কিন্তু খারাপ। সেটাকে কিন্তু ডায়েটের মধ্যে রাখতে চলবে না। সবজি, সবজির ঝোল, ডাল, ডাল সবজি, একটা মাছ বা একটু কোনো সময় একটু চিকেন বা ডিম সেদ্ধ ডায়েটের মধ্যে রাখা যেতে পারে। যারা নিরামিষাশী খাবার দাবার খান, তারা নয় একটুখানি সয়াবিন রাখতে পারেন, রাজমা রাখতে পারেন, অথবা ডায়েটের মধ্যে রাখতে পারেন একটুখানি পনির। তবে একটা কথা বলবো, রাত্রির দিকে যখন ডিনার করছেন যারা বয়স্ক মানুষ, তখন কিন্তু বেশি ডাল, বেশি রাজমা, বেশি সয়াবিন খাবেন না। কারণ কি, এগুলোর প্রত্যেকটার মধ্যে না রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, যেগুলো সহজে হজম করাটা কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে খুব ডিফিকাল্ট। তো সেই জায়গায় সেটা রাখবেন না। এবং আমাদের যেহেতু গরমকালে, যে বলছিলাম না থার্মোরেগুলেশনের গল্পটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে কি হয়, বডি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে বাইরের টেম্পারেচার তার যে একটা তারতম্য চলতে থাকে। এর ফলে কি হয়, আমাদের যে অসমোরেগুলেশন প্রসেস, অর্থাৎ আমাদের কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি, সেগুলো তো জল চায়, কিন্তু কিছু কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি কিন্তু এই সময়টা ভীষণভাবে স্থগিত থাকে। যেরকম ধরো আমরা ল্যাকটোজ, যে ডাইস্যাকারাইড দুধ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হজম করতে গেলে ল্যাকটেজ এনজাইমটা দরকার লাগে। তো অনেকে মনে করেন যে 1 কাপ দুধ, 1 গ্লাস দুধ, আমার বয়স হয়ে গেছে আমি খাবো, তো সেই দুধ খেতে গিয়েই তার একটা বিপত্তি হয়ে গেল। কারণ কি, সেই ল্যাকটেজ এনজাইম ঠিক করে তাকেও কাজ করছে না। 50 বছর বয়সে, 55 বছর বয়সে, 60, 65, 70 বা যে কোনো বয়সের ক্ষেত্রে হোক না কেন, তখন তিনি কিন্তু হজম করতে পারলেন না, ডিউ টু অ্যাবসেন্স অফ ল্যাকটেজ এনজাইম। এবং এই গরমকালে সেট পয়েন্টের জন্য ফলে তারা দুধ না খেয়ে তার থেকে ছানা সকালবেলা খেলেন, বা টক দই বাড়িতে পেতে খেলেন, বা একটুখানি লস্যি করে খেলেন, ঘোল করে খেলেন, বা দইয়ের জল যদি থাকে সেই দইয়ের জল করে খেলেন, সেটা তারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এবং বারে বারে করে অল্প অল্প করে খাবার দাবার খেতে হবে। অনেকেই বয়সকালের ক্ষেত্রে ব্লাড প্রেশারের মেডিসিন খান, কেউ হয়তো কোলেস্টেরলের মেডিসিন খান, কেউ হয়তো ব্লাড সুগারের মেডিসিন খান। সেগুলো যে সময় খেতে হবে সেই সময় সেটা খেতে হবে। অনেক বয়স্ক মানুষ, সবাই হয়তো নন, আমি দেখি যে আজকে সকালবেলা দেখলাম তিনি বেশ 70-75 বছর বয়স, তার একটুখানি অ্যালকোহলের নেশা আছে, ডাক্তারবাবু আমার 1 পেগ না হলে চলে না। তো সেই জায়গাতে কিন্তু গরমকালে যে কোনো অ্যালকোহলটাই কিন্তু একটুখানি দূরে রাখাটাই কিন্তু ভালো, কারণ এজ রিলেটেড কিন্তু এই অ্যালকোহলিক প্রবলেম কিন্তু বিপদ ডেকে আনতে পারে। সেটা করবেন না, এবং ফ্রাইড খাবার দাবার গুলো একটুখানি অফ করে রাখতে পারলেই ভালো। তবে যারা ব্লাড সুগারের ওষুধ খাচ্ছেন, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, বা কোলেস্ট্রল লোয়ারিং খাচ্ছেন, তাদের কিন্তু কোন রকম ভাবে যষ্টি মধু, অ্যালকোহল বা যেগুলো গ্রেপফ্রুট জুস আমরা বলে থাকি, এই জুসগুলো কিন্তু চলে না। যিনি আপনার ডাক্তারবাবু বা আপনার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, তার সাথে ওষুধ কি খাচ্ছেন সেই পরামর্শ করে নিয়ে আপনার ডায়েট সেটা কিন্তু ঠিক করবেন। দুটো প্রশ্ন হ্যাঁ, বাচ্চাদেরতে আসবো। তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন করেছেন, প্রতিম বসাক, এই গরমে প্রেগনেন্ট মহিলাদের খাবারের কিছু টিপস দিন প্লিজ। তুমি যখন বলছিলে যে হাই কোলেস্ট্রল, হাই প্রেশারের কথা, আমি আমার পরিচিত 1-2জনকে জানি যে যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং তাদের প্রেশার যেটা হয় এই সময় বোধহয় কখনো কখনো প্রেশার বেড়ে যাওয়া, সেই সমস্যাটাও রয়েছে। সত্যি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই গরমে তো এক্সট্রা কশাস হতে হবে। নিশ্চয়ই একদম, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এবং প্রেগনেন্সি যে আমাদের খুব একটা ভালো মাতৃত্ব এই জায়গাটাকে নিয়ে আসছে। এবং সবচেয়ে বড় কথা যে প্রেগনেন্সির সময় কিন্তু অনেকগুলো ফিজিওলজিক্যাল কমপ্লিকেশনস কিন্তু হয়। তুমি এক্ষুনি বলছি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এক্ল্যাম্পসিয়া বলো, বা কারো ধরো ডায়াবেটিসের সমস্যা হয়েছে, যাকে আমরা বলি জেসিনাল ডায়াবেটিস মেলাইটাস, কারো থাইরয়েডের সমস্যা হয়েছে, তো অনেক রকমের সমস্যাগুলো হয়ে থাকে। তবে এই জায়গায় মাথায় রাখতে হবে, তিনি তার অ্যামনিওটিক ফ্লুইডের জন্য বারে বারে করে জলটা খেয়ে যাবেন। ঘরের তাপমাত্রার যে জলটা, সেটাই তার জন্য শ্রেয়। খুব বেশি ঠান্ডা জলটা না খাওয়াটাই ভালো। তিনি গরমে অবশ্যই গ্রিন টি খাবেন না। গ্রিন টি খেলে কি হয়, প্রেগনেন্সিতে এমনিতেই মেটাবলিক রেটটা কিন্তু বাড়তে শুরু করে,
ফলে আমি ওয়েটটাকে ঠিক রাখবো বলে গ্রিন টি খাবো, যেটা প্রেগনেন্সি ক্ষেত্রে, ল্যাকটেশন ক্ষেত্রে ওয়েট নিয়ে কোনো মাকে ভাবার কোনো দরকারই নেই, সেটা অনেক পরে ভাববো। তো সেই জায়গায় গ্রিন টি খাবার কোনো দরকার কিছু নেই। তিনি বরঞ্চ ডায়েটের মধ্যে একটুখানি নাটস অ্যাড করতে পারেন, যেগুলোকে আমরা ড্রাই ফ্রুটস বলে থাকি, একটু আমন্ড অ্যাড করতে পারেন, একটুখানি ক্যাশিউ অ্যাড করতে পারেন, ওয়ালনাট অ্যাড করতে পারেন, এবং দেখবে যেগুলো ড্রাই ডেটস হয়, যাকে আমরা শুকনো খেজুর বলে থাকি, সেগুলোর মধ্যে খুব কম, মানে ভালো পরিমাণে, কম ভুল বললাম, ভালো পরিমাণে বেশ কিন্তু নন হিম আয়রন থাকে, সেগুলো ডায়েটে অ্যাড করা যেতে পারে। এবং অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুগ বা একটা মুগের স্যালাড করে দেওয়া বা একটুখানি কর্নটন দিয়ে স্যালাড করে দেওয়া, এগুলো ডায়েটের মধ্যে আমরা রাখতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে তাকে মাথায় রাখতে হবে যে একটুখানি টক দই তিনি ডায়েটের মধ্যে রাখবেন, বা একটুখানি ছাঁচ ডায়েটের মধ্যে রাখা যেতে পারে। তবে যেগুলো প্রেগনেন্সিতে আমরা ইউজুয়ালি, যদিও গবেষণা এখনো আমাদের চলছে, যে পেঁপে বলো বা আনারস বলো বা তোমার ইয়ে বলো, মানে কি বলবো, ওটার নাম হচ্ছে গ্রেপস, মানে তোমার যাকে আঙুর বলা হয়, এই প্যাপাইন বলো, ব্রোমেলিন বলো, এই যে এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য অনেক থিওরি বইতে আমরা পড়াশোনা করেছি যে যেগুলো ক্ষেত্রে হতে পারে। তো এই ধরনের ফলগুলোকে একটুখানি অ্যাভয়েড করাটাই ভালো। আর কফি জাতীয় জিনিস, ক্যাফিন বা কফি জাতীয় জিনিস বা কোলা জাতীয় জিনিসপত্র প্রেগনেন্ট মায়েদেরকে না খাওয়াটাই মঙ্গল, সেটাকে না দেওয়াটাই ভালো। সফট ড্রিঙ্কস এবং কফি অবশ্যই সফট ড্রিঙ্ক বলো বা প্রসেসড ফুড বলো বা ক্যান ড্রিঙ্ক বলো বা টিন্ড খাবার দাবার গুলো বলো, এগুলো দরকারি। নর্মাল ভাত, ডাল, সবজি, বা আমি বেদানা রাখতে পারি ডায়েটের মধ্যে, বা আমি সয়াবিন রাখতে পারি, বা আমি চিকেন স্টু করতে পারি, বাড়ির খাবার দাবার তিনি খেতে পারেন, অসুবিধা কিছু নেই। আর যিনি যখন প্রেগনেন্ট, যেগুলো অবশ্যই এখন অনেক ট্রাইমেস্টারে দেখেছি তারা বাইরে অফিসে কাজকর্ম করেন, যারা এই মেটারনিটি লিভে আছেন তারা তো খেতেই পারেন, কিন্তু যারা বাইরে কাজকর্ম করছেন অবশ্যই ভাবে তারা ওআরএসটা যেন অবশ্যই সঙ্গে করে ক্যারি করেন। এবং ডাবের জলের মধ্যে না খুব ভালো পরিমাণে সোডিয়াম, পটাশিয়ামের একটা আদর্শ রেশিও থাকে, খুব ভালো ইলেকট্রোলাইটস রেশিও থাকে। তিনি মাঝে মাঝে করে ডাবের জল খেতে পারেন, তাতে কোনো অসুবিধা। বরঞ্চ আমি বলবো যে কোল্ড ড্রিঙ্ক না খেয়ে বা ইলেক্ট্রিক ড্রিঙ্ক গুলো না খেয়ে তিনি ডাবের জলটাকে তার ডায়েটের মধ্যে কিন্তু রাখতে পারেন। তুমি যে কথাগুলো, খেজুর গুড় বা আখের গুড় রাখতে চাইছে, সেগুলো ডায়েটে রাখতে। তুমি যেই প্ল্যানটা বললে তার মধ্যে দইয়ের কথা বারবার উঠে আসছিল। একজন প্রশ্ন করেছেন, মইনা খাঁ, দই সাধারণত 1 থেকে 2 দিনে নষ্ট হয়ে যায়, কিন্তু এখন যে ধরনের প্রিজার্ভ দই আমরা পাই, দেখতে পাই মার্কেটে, সেটা এভরিডে কনজিউমের জন্য কি ভালো? আচ্ছা, মৈনাক আমার ওয়ান অফ দ্য স্টুডেন্টস, একদম ভালো প্রশ্ন করেছিস মৈনাক। সেটা হচ্ছে যে দইয়ের যেটা আমরা গুণাবলী দেখে থাকি, প্রথমত বলে রাখি যে এখনো কিন্তু অনেক রিসার্চ, যেদিনকে যাদবপুরে কথা বলছিলাম ফুড প্রসেসিং প্রফেসরের সাথে, যে দইয়ের যে অ্যাকচুয়ালি কতটা ল্যাক্টোব্যাসিলাসকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি সেটা গাটে আসার পরে। কারণ এটা আমরা খুব ভালো করে জানি, আমাদের যে বৃহদন্ত্র অর্থাৎ যে লার্জ ইন্টেস্টাইন হয়, সেখানে ব্যাকটেরিয়াই থাকে, উপকারী ব্যাকটেরিয়াই থাকে, সেখানে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো হয় না। সেই জন্য দইটাকে আমরা বেছে নিয়েছি, দইটা ভালো কাজ করতে পারে। এবং শুধু তাই নয়, এই দইয়ের মধ্যে যে প্রোবায়োটিকটা থাকে, মা রেজিস্ট্যান্স স্টার্চ নিয়ে তো বলছিলাম, রেজিস্ট্যান্স স্টার্চ খুব ভালো প্রিবায়োটিকের কাজ করে। এই প্রিবায়োটিক আর প্রোবায়োটিক এই দুটো মিলিয়ে একটা ঠিক ক্লাব করে চুম্বকের মতো আটকে যায়, যাকে আমরা সিমবায়োটিক বলে থাকি। এই সিমবায়োটিকটাই কিন্তু আমাদের শরীরের সব উপকারী কাজগুলোকে কিন্তু করতে শুরু করে। তবে একটা কথা ঠিক, যে বাজার চলতি যে সমস্ত দইগুলো পাওয়া যায়, তারা বিভিন্ন প্রিজারভেটিভ, বিভিন্ন আর্টিফিশিয়াল ডালডা, বনস্পতি, এগুলোকে বিক্রির জন্য অনেক সময় কিন্তু যথাচরিত কিন্তু ব্যবহার করে থাকেন। আমি এই জায়গায় বলবো যে বাড়িতে যদি দই পাতা যেতে পারে সেটা বেশি ভালো হয়, এবং সেই দইটাকে অল্প করে তুলে রেখে রেগুলারলি দুধ থেকে বসিয়ে, এবং দই যখন পাতবো, দুধ যখন গরম হয়ে যাবে, অনেক করেন কি যে দইটাকেই দুধের মধ্যেই পুরো ডাব করে, তা না করে যে বাটিতে দইটাকে পাচ্ছি তার গায়ে যদি আমি দুধের গায়ে যদি, মানে ওই বাটির যে কি বলবো যে পেরিফেরি, আমি যদি এই কাপ দিয়ে বোঝাই, ঠিক কাপের গাতে যদি আমি ওটাকে আটকে দিই, দিয়ে একটা ভালো চাপিয়ে দিয়ে ওভানে রেখে দিই, দেখবো কিন্তু খুব ভালো দইটা পাচ্ছে। সেই দইটা কিন্তু আমরা কনজিউম করতে পারি। তবে হ্যাঁ, বেশি দিন দই তো রেখে দেওয়া যায় না। গরমকালে কোনো খাবারই উইদাউট রেফ্রিজারেটর কিন্তু বেশি দিন রাখা একটা, কারণ কি হয়, এগুলো তো পেরিশেবল, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। চিকেন বলো, ফিশ বলো, এগ বলো বা দই বলো, যেগুলো সোর্স তোমার অ্যানিমাল, সেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। তো সেগুলোকে আমরা রেগুলার ওয়েতে বানিয়ে নিয়ে কনজিউম করাটাই বোধহয় আমার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। পরের প্রশ্নটা নেব, শ্বেতলানা সিনহা,
আচ্ছা So, স্যার, এখন যেটা খুব কমন প্রবলেম, বিভিন্ন কারণে মিলের টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো অনেকের পক্ষেই করা সম্ভব হয় না, অনেক গ্যাপ পড়ে যায়। সেক্ষেত্রে কি কি এফেক্ট হতে পারে এবং সেক্ষেত্রে আমরা কিভাবে আহ কি সাজেস্ট করতে পারি? আচ্ছা, মানে আমার সম্ভবত ধারণা হচ্ছে প্রশ্নটা করে যে এই গরমে খাবারের টাইমটাও যখন ঠিক থাকে না, কি করা যেতে পারে? মানে যদি ছোট একদম করে জানতে একদম চান, মানে একদমই সলিউশন কি হতে একদম পারে? হ্যাঁ। একদমই একদমই সেটা নাকি আমি বললাম ও আমার স্টুডেন্ট, হুম, তো খুব হুম, ভালো প্রশ্ন করেছিস এবং এই প্রশ্নটা সবারই জন্য। এটা হচ্ছে যে যদি আমরা অনেক সময়তে অনেক কাজের জন্য আমরা হুম, হয়তো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান একটা ডায়েট ফরম্যাটের প্রেসক্রিপশন করে দিই এবং সেই হুম, প্রেসক্রিপশনটা করা হয় তার এবিসিটি দেখে, তার ডায়েটারি প্যাটার্ন কি, ক্লিনিক্যাল ফিচার্স কি আছে, কি ডায়াগনোসিস হচ্ছে বা হুম, বায়োকেমিস্ট্রি কি আছে এবং তার হাইট, ওয়েট, উচ্চতা, বা পেটের সার্কামফারেন্স, বিআই, অনেক মেজারমেন্টস গুলো হয়, সেগুলো করে যখন জানতে পারি এই হয়েছে এবং তাকে করে দিই। কিন্তু হুম, হয়তো অনেক জায়গাতে অনেক ডাক্তারবাবুতে ক্ষেত্রে ইনফ্যাক্ট হয়তো টাইম থাকে না। যিনি ধরো ঠিক, সার্জেন, সার্জারি করতে করতে তো বলা সম্ভব না, কিন্তু সার্জারি করতে ঠিক, করতে গ্লাভস হুম, ছেড়ে খেতে শুরু করে দেবেন না, সেটা সম্ভব কখনোই নয়। তিনিও তো মানুষ, বা যেই কাজ করে হুম, সবাই মানুষ। তো হুম, সেই জায়গাতে মাথায় রাখতে হবে যদি আমি সেই সুযোগটা না পাই, তাহলে সেই হুম, জায়গাতে আমার তো ওআরএস হচ্ছে ওয়ান অফ দ্য সলিউশনস, যাতে কোনো হুম, রকম ভাবে আমার এই খাবারটার মধ্যে গ্যাপ না পড়ে। এবং হুম, আরেকটা কথা যেটা ও বলতে চেয়েছে, সোজানা জিজ্ঞেস করতে চেয়েছে, হুম, যে খাবার দাবার গুলো যখন আমরা খাই তখন হুম, আমাদের যে বললাম না স্টমাকের প্যারাইটাল হুম, সেল থেকে যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ স্টমাকটাই হচ্ছে এমন একটা জায়গা যেখান হুম, থেকে অ্যাসিড সিক্রেশনটা করছে, আর কোনো জায়গাতে অ্যাসিড সিক্রেশনটা করে না। হুম, তো সেই জায়গা থেকে আমাদের কি হবে, যখন আমরা একটা বিস্কুটও খেলাম বা একটু হুম, চিড়েও খেলাম, তখন সেই অ্যাসিডটা ওই হুম, খাবারের সাথে তৈরি করে একটা খাদ্য মন্ড, যাকে আমরা হুম, চাইম বা খাইম বলে থাকি, হুম, একটা তৈরি করবে। তাহলে কি হলো, হুম, আমাদের এই প্যারাইটাল সেলস থেকে যে তৈরি হচ্ছে অ্যাসিডটা আসছে, হুম, হুম, সেটা আমাদের স্টমাকের গায়ের মধ্যে পড়লো না, হুম, ফলে সেখান থেকে আলসার হওয়া, এই সমস্যাগুলো হুম, হলো না। ফলে হুম, আমরা যদি সঙ্গে অন্তত পক্ষে একটু কোনো মাইল্ড বিস্কুট বা একটু শসা বা একটুখানি ইউরিয়া ফ্রি মুড়ি, যেগুলো লাল চালের মুড়ি হুম, আমরা গ্রামে গঞ্জে খুব ভালো পাই সেগুলো, সেইটা, বা চিড়ে ভাজা, বা একটুখানি যদি বাদাম ক্যারি করতে পারি। মুড়ি চিড়ে তো খুব সহজেই অ্যাভেলেবেল থাকে হুম, কলকাতাতে এবং আমাদের পশ্চিমবাংলায় হুম, সব জায়গায় থাকে। তো সেগুলো আমরা যদি ক্যারি করতে পারি তাহলে এই চা ইনফরমেশনটা হবে। তাহলে হুম, আমাদের যে ওই অ্যাসিডিটি, যাকে আমরা বলি যে গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লাক্স হুম, ডিজিজ, কি হয়, হুম, স্টমাকের অ্যাসিডটা সেখানে না হুম, থাকতে পেরে সেটা অপর দিকে গিয়ে উঠতে শুরু হুম, করে দেয় আমাদের, হুম, মানে কি বলবো, ইসোফেগাস দিয়ে। তো সেখানে কি হুম, একটা মুখের মধ্যে বাজে ঢেকুর ওঠা শুরু করে, হুম, গলা ধরা থেকে শুরু করে, হার্ট হুম, বার্ন থেকে শুরু করে, হুম, সেই সমস্যাগুলো হয়। ফলে এইগুলো যদি চটজলদি আমরা, এখন সবার কাছে একটা করে ব্যাগ থাকে বা কিছু হুম, থাকে, ক্যারি করতে পারি, কিছুই খাবার দাবার নেই, আমি কিছু বিস্কিট কিনে নিলাম বা একটুখানি হুম, মুড়ি ভালো জায়গা থেকে কিনলাম, সেটা করতে পারি। তাহলে কি হবে, আমার এই চা ইনফর্মটা করবে। আমি কখন গিয়ে ট্র্যাডিশনাল ভাত ডাল সবজি খাবো, তার জন্য 6 ঘন্টা পুরো কাটিয়ে দিলাম, তার মধ্যেই কিন্তু হুম, অর্ধেক সমস্যা। আর এটা তো কি হয়, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসটা হলো, কিন্তু যদি হুম, দীর্ঘদিন এরকম ভাবে চলতে থাকে, তাহলে ক্রনিক হুম, গ্যাস্ট্রিক আলসার বা ঠিক। গ্যাস্ট্রোএন্টারাইটিস, এই সমস্যাগুলোর মধ্যে চলে আসবেন না। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। একদম শেষ পর্যায়ে এসে তোমার থেকে জানতে চাইবো সার্বিকভাবে কি বলবে? এই গোটা হিট ওয়েভ বলো বা প্রচন্ড দাবদাহ, আমরা যে ভাষাতেই বলি না কেন, আমাদের তো সারভাইভ করতে হবে এবং ভোটের দামামা গোটা রাজ্য জুড়ে চলছে। বহু একদম মানুষ রাস্তায় কাজ করতে বেরোচ্ছেন। যেকোনো দলের প্রার্থীরাই নিজেদের প্রচারে বেরোচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই এই তীব্র গরমে প্রত্যেকেই যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। সার্বিকভাবে যদি কিছু বলতে চাও, এইটাকে কিভাবে কমব্যাট করা যায়? একদম একদম আচ্ছা, তার আগে যেটা আমি, মধুরিমা আমাকে বিশ্বজিৎ রিকোয়েস্ট করেছে যে ছোট করে দু লাইন আচ্ছা, একটু গান আমি শোনাই আর কি, সেটা মধুরিমা নিয়ে নিই, কারণ গরমকাল আচ্ছা। তো পড়ে গিয়েছে। সেই জন্য হুম, গরমের জন্য আমি এক লাইন একটুখানি বিশ্বজিতের কথা শুনে আমি একটা ছোট গান গেয়ে দিচ্ছি, যে গ্রীষ্মের গান, এবং সেটা আমাদের সাথে কতটা জড়িত। হুম, রবীন্দ্রনাথের হুম, গান দিয়ে একটুখানি ছোট করে বলি। হুম, চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। কাউকে কাঁদার দরকার নেই, চোখে তৃষ্ণানোর দরকার নেই, কিন্তু হ্যাঁ, বৃষ্টিবিহীন বৈশাখী দিন তো অবশ্যই আমরা পয়লা বৈশাখ কাটিয়েছি। সকলকে আমার পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। নতুন বছর শুভ হোক সকলের জন্য। ঠিক। মধুরিমা, তোমার জন্য, দৃষ্টিভঙ্গির সকল দর্শক। আমি শেষ করার আগে বলে দিই যে গরমকালে
আবার একই রকম ভাবে যে পয়েন্টগুলোকে আমি সাম আপ করলাম, জলটা বারে বারে করে খান, ডিহাইড্রেটেড কখনো হবেন না। রিহাইড্রেশনের জন্য ওরাল রিহাইড্রেশন সলিউশনটা সঙ্গে রাখুন। ডাবের জল, তরমুজ, একাধিক সমস্ত ফলগুলোকে আছে ডায়েটের মধ্যে রাখুন। টক দই, টক দইয়ের লস্যি, ঘোল বা ছাঁচ এগুলোকেও ডায়েটের মধ্যে রাখুন। এবং সাদামাটা খাবার দাবার খান, বারে বারে খাবার দাবার খান। এবং একটা ডিম সেদ্ধ গরমে খেতে পারেন, এতে কোনো অসুবিধা কিছু নেই। যদি চা খেতে ইচ্ছা করে 1 কাপ চা খান, 1 কাপ গ্রিন টি খান, কোনো অসুবিধা নেই। তবে গ্রিন টির সঙ্গে অবশ্যই পাতিলেবু, খানিকক্ষণ পরে টমেটো খেলে কিন্তু একটা স্টোন হতে পারে গল ব্লাডারে বা কিডনিতে। সেটা না করে যে কাপের চা খাবো সেই কাপেরই 3 কাপ জলটাকে ইমিডিয়েট খেয়ে ফেলবো। বাজার চলতি কোন রকম ভাবে এরিয়েটেড বেভারেজেস বা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বরঞ্চ ডাবের জল বা সবজির ঝোল বা একটা স্টু বা নিদেন পক্ষে আমরা যদি ওআরএসটাকে একটু ঠান্ডা গরম মিশিয়ে খেতে পারি সেটা অনেকটা বেশি ভালো হবে। এবং ছোট বাচ্চাদের জন্য মাথায় রাখতে হবে তাদের যে খুব হিট ওয়েভসটাকে না দেওয়া। হিট ওয়েভস এর বাচ্চাদের জন্য খুব সাংঘাতিক ব্যাপার ব্যাপার, তাদেরকে বারে বারে করে জলটা খাওয়ান। এবং যারা একদম ছোট বাচ্চা তাদের জলটাকে মোটামুটি ভাবে যদি গ্যাসে ফোটান 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর খাওয়াবেন। যদি ইন্ডাকশনে ফোটান 10 মিনিট ফুটিয়ে নিয়ে একদম ইনফ্যান্সি থেকে তাদের যে ইউটেন্সিলস গুলো, বোতল গুলো বা ঝিনুক গুলো সেগুলোকে কিন্তু গরম জলে স্টেরিলাইজ করে তারপর তাদেরকে খাওয়াবেন। এবং অল্প অল্প করে খাবার দাবার খাওয়ান। মাছের ঝোল খাওয়ান কিন্তু মাছের কালিয়া খাওয়াবেন না। ডিম সেদ্ধ খাওয়ান কিন্তু ডিমের ডালনা প্রচন্ড ডালনা করে বা বিরিয়ানির সঙ্গে মিশিয়ে সেটা খাওয়াবেন না। কারণ মাথায় রাখতে হবে যত গরমে যত হালকা সাদামাটা খাবার দাবার আমরা খেতে পারবো তত কিন্তু আমাদের শরীরের থার্মোরেগুলেশন প্রসেসটা ঠিক করে এগোবে। আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, পেলিয়েটিভ কেয়ারে অনেক মানুষ ভুগছেন, সেগুলোকে ঠিক রাখবে। দয়া করে স্মোকিং, অ্যালকোহল, যে কোনো ফর্ম অফ টোবাকো কিন্তু বর্জন করুন। তাহলে কিন্তু মানে কি বলবো, মানে ধোঁয়ার কথা আমি আর বলবো না, সেগুলো কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সেই জায়গায় সেগুলোকে করবেন না, সেটা কিন্তু পলিউশনের একটা ওয়ান অফ দ্য রিজনস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষ আবার বললাম প্রত্যেকের খুব ভালো কাটুক। নমস্কার। অনেক ধন্যবাদ অরিত্র, সময় দেওয়ার জন্য। তুমিও খুব ভালো থেকো, কারণ তুমি ভালো থাকলে আমরা অনেকে ভালো থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন ডায়েটিশিয়ান ডক্টর অরিত্র খাঁ। আর বুঝতেই পাচ্ছেন যে আমি পুরো অনুষ্ঠানের মাঝখানে বহুবার এসেছি। আমি সরি আপনাদের সকলের কাছে, এবং অরিত্রকেও আমি সেটা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম। সত্যি এই সময়টা যে আবহাওয়াটা রয়েছে তাতে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে অসুস্থ হয়ে পড়ছি। সেক্ষেত্রে নিজেরা প্রত্যেকটা দিন সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করুন, বারবার করে জল খেতে থাকুন। যেটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক ঘন্টায় পারলে 250 ml করে জল খান মেপে মেপে। আরো বেশি জল যদি আপনার শরীরে প্রয়োজন হয় খাবেন। তবে হ্যাঁ, আপনি কিডনির পেশেন্ট হলে বা আপনার অন্য কোনো সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। আ গরম তো নিজের মতন চড়চড়িয়ে বাড়বেই। তবে তার সঙ্গে টিকে তো থাকতেই হবে। টিকে থাকতে গেলে যেই কথাগুলো আজকে আলোচনা করলাম আমরা, আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আপাতত শুভরাত্রি। আর হ্যাঁ, দৃষ্টিভঙ্গির Facebook, Twitter, Instagram ফলো করে দেবেন। YouTube চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।